আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করব আজকে ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে। এটা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে অঙ্ক আসে থাকে এবং ছোট অঙ্ক। যারা এই অধ্যায় সম্পর্কে ভালো জ্ঞান রাখো অথবা ভালোভাবে প্রস্তুতি নাও, এই অধ্যায়টা পরীক্ষায় সহজেই আনসার করা যায় এই অধ্যায় থেকে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণী জানার আগে আমাদের দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে ব্যাংক বিবরণী আর একটা হচ্ছে নগদ বই। আচ্ছা, ব্যাংক বিবরণী কি? ব্যাংক বিবরণী হচ্ছে আমাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ মনে রাখবা আমরা যখন অঙ্ক করি তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের নিজস্ব অর্থাৎ প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে যখন ব্যাংকে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আমি কত টাকা রাখছি, কত টাকা তুলছি, কখন কত টাকা কাকে দিছি, এই ধরনের হিসাবগুলো ওই ব্যাংক বিবরণীতে উল্লেখ থাকে। আসলে ক্লিয়ার? ব্যাংক বিবরণী কি? আবার বলছি, ব্যাংক বিবরণী হচ্ছে এমন একটা বিবরণী যেখানে আমার ব্যাংক অ্যাকাউন্টে কখন কত টাকা আসছে এবং কত টাকা চলে গেছে তার ক্লিয়ার উল্লেখ থাকে। এরপর হচ্ছে নগদ বই। নগদ বই কি? আমার যেমন ব্যাংক বিবরণী, ব্যাংক আমার হিসাবগুলো রাখে, একইভাবে আমার ব্যবসায়ী আমি একটা বই তৈরি করি যে বইতে কত টাকা কাউকে দিছি এবং কে আমাকে কত টাকা দিছে তার হিসাবগুলো আমি কি করে থাকি, রেখে থাকি ওই বইয়ে। আশা করি ক্লিয়ার ব্যাংক বিবরণী কি এবং নগদ বই কি। এখন ব্যাংক সমন্বয় বিবরণী কি? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় একমাত্র ব্যাংক বিবরণী এবং নগদ বইয়ের। মনে করো আমার ব্যাংক বিবরণীতে এক মাসে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা আছে, আমার নগদ বইয়ে আছে 90,000 টাকা, কিন্তু হওয়ার কথা কিন্তু দুইটাতে একই। অর্থাৎ ব্যাংক বিবরণীতে 1 লক্ষ টাকা থাকলে আমার নগদ বইয়ে কত লক্ষ টাকা থাকার কথা? 1 লক্ষ টাকা থাকার কথা। কিন্তু মাস শেষে বা বছর শেষে গিয়ে দেখতেছি আমার ব্যাংক বিবরণীতে আছে 1 লক্ষ, নগদ বই আছে 90,000 টাকা, কিন্তু মিল নাই। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় ব্যাংক বিবরণী এবং নগদ বইয়ের জেরের মধ্যে অমিলের কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় যোগ বিয়োগের সাহায্যে উভয় জেরের মিলনের ব্যবস্থা করার উদ্দেশ্যে যে বিশেষ বিবরণী তৈরি করা হয় তাকে ব্যাংক বিবরণী বলা হয়। সহজ কথায় ব্যাংক বিবরণী এবং নগদ বই মিলানোর জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। এখন যে বিষয় সম্পর্কে জানতে হবে আমাদের এই অধ্যায়টা করার জন্য, এখানে সংক্ষেপে কয়েকটা বিষয় রেখেছি। ব্যাংক বিবরণী কি অথবা ব্যাংক স্টেটমেন্ট কি সেটা আমি বলেই দিছি। অর্থাৎ যেখানে আমার ব্যাংক অ্যাকাউন্টে কখন কে কত টাকা জমা দিছে এবং কত টাকা নিয়ে গেছে সেই বিবরণী উল্লেখ থাকে। এরপরে 2 নম্বর হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে এমন একটা দলিল যেখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো কারণে টাকা কমে গেলে কি কারণে কমছে তার ব্যাখ্যা সহ একটা দলিল থাকে, অর্থাৎ বিল থাকে, সেটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম মানে তুমি ধরে নাও ডেবিট মানে হচ্ছে আমার কোনো কারণে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেছে এবং কি কারণে কমছে সে সংক্রান্ত একটা ব্যাখ্যা দেওয়া হয়। যেই বিলে এই ব্যাখ্যাটা দেওয়া হয় সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। একইভাবে ক্রেডিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম মানে কি? টাকা কমে যাওয়া আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আর ক্রেডিট মেমোরেন্ডাম মানে হচ্ছে কি কারণে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দেওয়া, এই ধরনের একটা দলিল অথবা বিল। এরপর হচ্ছে ব্যাংক কর্তৃক ডেবিট। ডেবিট মানে হচ্ছে ব্যাংক থেকে টাকা কমে যাওয়া, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাওয়া। আর ব্যাংক কর্তৃক ক্রেডিট মানে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হওয়া। আশা করি ক্লিয়ার। এরপরে একটা বিষয় দিয়েছি আমি এখানে, ব্যাংক বিবরণী এবং নগদ বই বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ। অর্থাৎ কি কারণে আমাদের এই দুইটা বিবরণীর মধ্যে ব্যাংক বিবরণী এবং নগদ বই বিবরণীর মধ্যে অমিল হতে পারে, কয়েকটা কারণ এখানে তুলে ধরেছি। প্রথমে দিয়েছি ভুল। অর্থাৎ মনে করো আমি কাউকে চেক দিছি 1,100 টাকার, 1,000 টাকা, আমি ভুলক্রমে কি করছি, আমার বইতে আমি 1,000 টাকার চেকটা ভুলক্রমে আমার বইয়ে আমি 1,100 টাকা লিখে ফেলছি। অর্থাৎ যখন আমি কাউকে চেক দিই তখন আমার বই, অর্থাৎ দুইটা বইয়ে, অর্থাৎ ব্যাংকের হিসাব লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট, আমার বইয়ে আমি হিসাব রাখি। যখন আমি কাউকে চেক দিই তখন আমার বইয়ে আমি লিখে থাকি। এখন আমি কাউকে চেক দিছি 1,000 টাকার, ভুলে আমার বইয়ে আমি লিখছি কত, 1,100 টাকা, কিন্তু আমার চেক ছিল কত, 1,000 টাকা। সেটা কোথায় থেকে নিয়ে গেল? ব্যাংক থেকে নিয়ে গেল। তাহলে ব্যাংক থেকে কমছে 1,000 টাকা, আমার বইয়ে আমি বলে লিখছি 1,100 টাকা। কয় টাকা গরমিল? 100 টাকা। সেজন্য আমাদের কি হতে পারে, ব্যাংক বিবরণী এবং নগদ বই বিবরণীর মধ্যে গরমিল হতে পারে।
এরপর হচ্ছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন। অর্থাৎ দেনাদার মানে কি, আমি যার কাছে টাকা পাই সে আমাকে টাকাটা না দিয়ে আমার ব্যাংকে জমা দিয়ে দিল। তাহলে ব্যাংক জমা দিলে ব্যাংক বেড়ে গেছে, কিন্তু সেটা আমি জানি না, আমার বইয়ে আমি তুলি নাই, সেজন্য কি হতে পারে, অমিল হতে পারে বা গরমিল হতে পারে। দেনাদার ব্যাংকে জমা দিলে টাকা। এরপরে ব্যাংকে জমাকৃত চেক আদায়ের ক্ষেত্রে মনে করা আমি আমার ব্যাংকে গিয়ে বললাম, নেন এই 10,000 টাকার চেকটা রাখেন, এটা কালেকশন করে আমার অ্যাকাউন্টে জমা করে দিন। অর্থাৎ মনে করেন আমি কালেকশন মানে কি বোঝাচ্ছি, আমি কারো কাছ থেকে 10,000 টাকা পাই, সে বললো ভাই আমার কাছে ক্যাশ নাই, আমি একটা আপনাকে চেক লিখে দিচ্ছি 10,000 টাকার, এটা আপনি নিয়ে নিন, আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেন। তাহলে আমি তো নিজে কি করতে পারবো না, এই চেকটা ভাঙাতে পারবো না। আমি কি করলাম, আমার ব্যাংক যেখানে আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আছে ওই ব্যাংকে আমি দিয়ে আসলাম, ওদেরকে বলে আসলাম, ওইখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে চেকে এবং কত টাকার উল্লেখ আছে। আমাকে বললাম ভাই এই টাকাটা কালেকশন করে আমার অ্যাকাউন্টে দিয়ে দিন। ওনারা কি করবে, কালেকশন করে টাকাটা কি করে দেবে, আমার অ্যাকাউন্টে জমা করে দিবে। কিন্তু যখন আমি ব্যাংকে গেছিলাম তখন আমার বই আমি কি করেছিলাম, 10,000 টাকা যোগ করে দিয়েছিলাম, কিন্তু ব্যাংক কি করছে, ওই দিন কি চেকটা কালেকশন করতে পারছে নাকি পারে না সেই খবরটা আমি নিই নাই ভুলক্রমে। তাহলে ব্যাংক মনে করো ওই দিন চেকটা কি করতে পারে নাই, ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নিতে পারে নাই কোনো কারণে, অর্থাৎ ওই ব্যাংক বন্ধ হয়ে গেছিল, অথবা তাড়াতাড়ি, অথবা তার অ্যাকাউন্টে টাকা নেই, যে কোনো একটা কারণে ব্যাংক কি করতে পারে না, টাকাটা আনতে পারে না। তাহলে ব্যাংক বিবরণীতে টাকাটা উঠে নাই, তাহলে সেজন্য কি হতে পারে, গরমিল হতে পারে চেক আদায়ের ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে ইস্যুকৃত চেক পরিশোধের ক্ষেত্রে। ইস্যুকৃত মানে কি, আমি যখন কাউকে চেক দিব, অর্থাৎ মনে করো কেউ আমার কাছে 10,000 টাকা পায়, তাকে আমি 10,000 টাকা নগদ টাকা না দিয়ে তাকে একটা চেক দিয়ে দিলাম, অর্থাৎ আমার ব্যাংকে চেক দিন, তাকে বললাম ভাই আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে যান আপনি। ইস্যু যখন আমি করছি তখন ইস্যুকৃত চেক মানে মনে করবা আমার নগদ বই থেকে টাকা কমবে, এটা মাথায় রাখবা। ইস্যুকৃত চেক মানে নগদ বই থেকে টাকা কমবে, আমি কাউকে চেক দিছি, তখন আমার নগদ বই থেকে আমি কি করলাম, কমিয়ে ফেললাম, চেক 10,000 টাকা কমালাম, কিন্তু ওই লোকটা ওই দিন কিন্তু কোথায় জানে, আমার ব্যাংকে জানে। একটা বিলে একটা চেকের মেয়াদ কিন্তু 6 মাস থাকে, অর্থাৎ আজকের তারিখ মনে করো, আজকে যত তারিখ, ওই তারিখ দিয়ে একটা চেক লিখে দিলে এই চেকটার মেয়াদ আজ থেকে 6 মাস পর্যন্ত থাকবে। এখন ওই লোকটা বললো আজকে না যায়, আমি এর পরের দিন যাবো, কিন্তু আমি যখন চেক দিছিলাম তখন আমার নগদ বইতে আমি ওই দিন লিখে ফেলছিলাম কত টাকা, 10,000 টাকা, কিন্তু ব্যাংকে কি করে নাই, ওই লোকটা যায় নাই, অর্থাৎ ব্যাংক টাকাটা দেয় নাই, তাহলে ব্যাংকে এখনো তোলে নাই। সেজন্য কি হতে পারে, ইস্যুকৃত চেক পরিশোধের ক্ষেত্রেও গরমিল হতে পারে এই দুইটা বিবরণীর মধ্যে। আরেকটা কারণ হতে পারে ব্যাংক কমিশন বা ব্যাংক সেবা খরচ, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট যাদের আছে তারা খেয়াল করে রাখবা, বছরে 2 বার ডিসেম্বর মাস অথবা জুন জুলাই মাসে ব্যাংক কী করে, তাদের একটা নির্দিষ্ট চার্জ কাটে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে বিদায়। তাহলে ওইটা কোথায় থেকে কাটে, আমার অ্যাকাউন্ট থেকে কেটে তারা নিয়ে নেয়। সেই খবরটা কিন্তু আমি পাই নাই, অর্থাৎ ব্যাংক কমাই ফেলছে, চার্জ কেটে নিছে, কিন্তু আমার কি করি নাই, নগদ বইতে আমি তুলি নাই। তাহলে এই কারণে কি হতে পারে, গরমিল হতে পারে ব্যাংক বিবরণী এবং নগদ বইয়ের মধ্যে। আরেকটা বিষয় আছে 6 নম্বরে, ব্যাংক ক্রেডিটকৃত মঞ্জুরিকৃত সুদ। অর্থাৎ ব্যাংক ক্রেডিট মানে কি বললাম, যোগ করছে, অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে মনে করো 1 লাখ টাকা আছে, সেজন্য ব্যাংক আমাকে কি দিছে, 1 মাস পর লাভ দিছে 500 টাকা, মনে করো 1 লাখ টাকা বা 1,000 টাকা দিছে, এটা ব্যাংক অ্যাকাউন্ট আমার কি হয়ে গেল, বেড়ে গেল। অর্থাৎ ব্যাংকে আমি লিখছি কিন্তু সে খবরটা আমি পাই নাই, আমার নগদ বইতে আমি লিখি নাই, তাহলে দুইটা বই ওঠে নাই, গরমিল হতেই পারে। কি কারণে, ব্যাংকে ক্রেডিটকৃত মঞ্জুরিকৃত সুদের কারণে। এরপর আরেকটা কারণ হতে পারে ব্যাংক কর্তৃক টাকা পরিশোধের ক্ষেত্রে। ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের টাকা পরিশোধ করে থাকে, অর্ডার দিয়ে দিচ্ছি আমি, যেমন আমার বিমা প্রিমিয়াম দিতে পারে, ঋণের কিস্তি কেটে নিতে পারে, লভ্যাংশ দিতে পারে, অর্থাৎ ব্যাংক কোনো কারণে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করতে পারে কাউকে, সেজন্য ব্যাংক অ্যাকাউন্ট কমে যায়, কিন্তু সেটা আমি নগদ বইয়ে ভুলক্রমে তুলি নাই, অর্থাৎ আমি সে বিষয়টা জানি না, সেজন্য কি হতে পারে, গরমিল হতে পারে। এরপর চেক বা বিল প্রত্যাখ্যাত কারণে, অর্থাৎ আমি মনে করো ব্যাংকে একটা চেক দিয়ে আসলাম 10,000 টাকার, যখন আমি ব্যাংকে 10,000 টাকার চেক দিলাম, তখন আমার নগদ বইতে আমি কি করলাম, তুলে দিলাম, কিন্তু ব্যাংক বিবরণীতে কি করে নাই, ওই দিন চেকটা কালেকশন করতে পারে নাই। তাহলে ভুলক্রমে কালেকশন করতে পারে নাই কোনো কারণে, কিন্তু আমার নগদ বই আমি লিখে ফেলছি, ব্যাংক বিবরণীতে কি করতে পারি আমরা, ব্যাংক বিবরণীতে ব্যাংক অ্যাকাউন্ট কি করতে পারে না, তুলতে পারে না, সেজন্য কি হতে পারে, গরমিল হতে পারে। এরপরে ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত 2টা পদ্ধতি হয়, একটা একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি, আর একটা হচ্ছে উভয় জের পদ্ধতি। আর কোনো কথা উল্লেখ না থাকলে তো আমরা যে কোনো একটা পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী করব। এরপর আমাদের জানতে হবে কোন কী ধরনের প্রশ্ন এসে থাকে।
ক নম্বরে সাধারণত ছোট একটা প্রশ্ন এসে থাকে, এখানে দিয়েছি কয়েকটা প্রশ্ন, এগুলো যখন বোর্ড কোশ্চেন সম্পর্কে আলোচনা করব তখন এই প্রশ্নগুলো ধারণ হয়ে যাবে ক্লিয়ারলি। এরপর খ এবং গ নম্বরে আমাদের প্রশ্ন আসে সাধারণত জাবা খেলে দেখাও, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা, এই দুইটা প্রশ্ন এসে থাকে ঘুরে ফিরেই। আমরা কয়েকটা বোর্ড কোশ্চেন দেখলে বুঝতে পারবো এই দুইটার বাইরে গ নম্বর আর প্রশ্ন দেয় নাই, এই দুইটা প্রশ্নই এসে থাকে। এরপরে আলোচনা করব আমরা, এরপরের ক্লাসে আমরা আলোচনা করব একটা উদাহরণ সম্পর্কে, ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে তৈরি করতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা একটা উদাহরণ দিব। সেটা করার পরেই আমরা বোর্ড কোশ্চেনগুলোতে চলে যাব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।